ওয়েস্টার্ন গল্প ভাগ্যচক্র এক অংশ এক। হাড় কাঁপানো শীতল কালো রাত। দরজার তলায় সরু ফাঁকটা দিয়ে সামান্য একটু আলো ঘরে ঢুকছে। ছেলেটা কুঁকড়ে বিছানায় শুয়ে কাঁপছে শীতে। পাশের কামরা থেকে নিচু গলায় কথাবার্তার আওয়াজ আসছে। বাইরে সবকিছুই তুষারে ঢাকা। জানালায় পুরো হয়ে বরফ জমেছে। বাইরে আলো থাকলেও ঢুকবার পথ বন্ধ। তুষারে বুটের শব্দ তুলে লোকটা আবার ঘরে ফিরে এলো। হঠাৎ মায়ের গলা চলল। কর্কশ অসহিষ্ণু স্বর। বাচ্চা নিয়ে নখরা করার সময় আমার নেই। তুমি বিদায় করো ওকে। চাষাভুষা কাউকে দিয়ে এসো। খোদাই জানে এত থাকতেও কেন ওরা আরো বাচ্চা চায়। এবার ব্রুশের গলা আগের মতোই নিচু আর শান্ত স্বর। সিলিয়া, এটা কি বলছো? ও যে তোমারই ছেলে, তোমারই রক্ত মাংস। বোকার মতো তর্ক করো না। আমার জীবনে বাচ্চার কোনো স্থান নেই। এক মুহূর্ত চুপ করে থেকে সে আবার বলল, শহরে শহরে আমার ঘুরে বেড়াতে হবে। ওকে নিয়ে এত ঝামেলা কে করবে? বিদায় করো। হঠাৎ আবার তার গলা চলল, নইলে তোমাকেই বিদায় করব। এটাই কি তোমার মনের কথা? জানি তুমি একটু শক্ত, কিন্তু ভেবেছিলাম আমাকে আর একটু দাম দাও তুমি। তুমি একটা বোকা। আমাকে ছাড়া ছেলনে ছেলনে তোমাকে চেয়ে চিনতে মদ খেতে হবে। এখনই ওকে নিয়ে যাও, বিদায় করো। কিভাবে করো তা তোমার ইচ্ছা। ছেলেটা আর একটু কুকড়ে গোল হয়ে শুলো, ভয়ে আতঙ্কিত। গলার স্বর না শোনবার চেষ্টা করছে সে। ঠিক আছে, ব্যবস্থা করছি। নিচু স্বরে আরো কিছু কথা হলো। তারপর মায়ের পদশব্দ রাস্তায় দূরে মিলিয়ে গেল। কয়েক মুহূর্তে কয়েক মুহূর্ত সব চুপচাপ। ঠুং করে পাশের ঘর থেকে কাচের আওয়াজ এলো। দরজা খুলে গেল। খালি কাঠের মেঝেতে আয়তাকার আলো এসে পড়ল। ড্যান, জেগে আছো? কাপড় পরে তৈরি হও। ঠিক আছে। ঠান্ডা বিছানায় শুয়ে থাকবার চেয়ে অন্তত ভালো হবে। রাতের বেলায় বাইরে যেতে খুব ভয় করছে ওর। আরো ভয় করছে কি ঘটবে কল্পনা করে। পুরুষকে বেশ ভালো লাগে তার, বিশ্বাসও করে। ওদের দুজনের মধ্যে বেশ সদ্ভাব আছে। পাতলা লম্বা গড়নের লোক পুরুষ। চেহারার চাকচিক্য কিছুটা ফিকে হয়ে এসেছে। গাল দুটো একটু ফোলা ফোলা। হুস্কির গন্ধ সবসময়ই লেগে থাকে। তবে ওর ভদ্র ব্যবহারের কারণে ড্যান ওর ভক্ত। তার ছেলেবেলার অনেক গল্পই মা আশপাশে না থাকলে সে পুরুষের মুখে শুনেছে। তাদের পরিচয়ের আগের কোনো কথাই মা সহ্য করতে পারে না। পুরুষের আত্মীয় স্বজন বা স্কুল জীবনের কথা শুনতে সে নারাজ। এক সময়ে তারা খুব বড় লোক ছিল। ভালো স্কুলে লেখাপড়া শিখেছে পুরুষ। ম্যাচ ঘষে বাতি জ্বালালো পুরুষ। আলোয় নগ্ন ঘরটাকে আরো করুণ আর শূন্য দেখাচ্ছে। কয়েক সপ্তাহ আগেও তারা যে ফার্ম ঘরে ছিল তার চেয়েও খালি খালি লাগছে। ঠান্ডা সেখানেও ছিল, তবে ফায়ার প্লেসে একটা আগুন জ্বলত। চাষি আর চাষি বউ দুজনেই বেশ ভালো ছিল, কিন্তু চাষি বউ অসুস্থ হয়ে পড়বার পর ড্যানের দিকে খেয়াল করবার আর কেউ ছিল না। জামা কাপড় পরে তৈরি হতেই তাকে পাশের কামরায় নিয়ে গেল পুরুষ।
উজ্জ্বল আলোয় এসে ছেলেটা চোখ কচকালো। দরজা খুলে সিলিয়া ঘরে ঢুকলো। ওর দিকে চাইলো না বা ওর সাথে কথাও বলল না সে। কেবল বলল, ওকে জলদি বিদায় করো এখান থেকে। ভারী ওভারকোটটা গায়ে চাপিয়ে ছেলেটাকে কোলে তুলে দরজার দিকে এগোলো বুরুষ। দরজার কাছে দাঁড়িয়ে একটু ইতস্তত করল সে। বলল, মাত্র 4 বছর বয়স, তুমি কি গেলে তুমি? তীক্ষ্ণ গলায় চিৎকার করলো সিলিয়া। যাবার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যেও। সবাইকে বলবো ও আমারই ছেলে, কেউ জানবে না। যাও। বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে আস্তাবল। ঘোড়ায় জিন চাপিয়ে ছেলেটাকে সামনে নিয়ে নিজেও উঠে বসলো পুরুষ। আবার ইতস্তত করল সে। ধ্যান ভাবছে কতক্ষণে রওনা হবে। শেষ পর্যন্ত ধীর গতিতে আস্তাবল ছেড়ে বেরিয়ে এলো ওরা। ঠেলে দরজাটা বন্ধ করে দিয়ে খোলা মাঠের দিকে এগিয়ে গেল। ওদিকে জনবসতি নেই। তবে কোথায় যাচ্ছে পুরুষ? ড্যানের কেমন একটু ভয় ভয় করছে। পুরুষের বুকের সাথে সেটে বসল সে। ও তার কোনো ক্ষতি করবে না, এ বিশ্বাস তার আছে। ওর বুকে তাপ তাপে আরাম পেয়ে চোখ বুঝল ড্যান। কয়েক মিনিট পথ চলবার পর হঠাৎ তিক্তভাবে একটা গাল দিয়ে ঘোরালো বুরুষ। তুষার এর মধ্যেই তাদের চলবার চিহ্ন ঢেকে ফেলেছে। অত্যন্ত ঠান্ডা পড়েছে আজ। আমরা ফিরে যাচ্ছি পুরুষ। না ড্যান, তোমার আর ফেরার উপায় নেই। এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। কিছুক্ষণ পরই শহরের বাড়িগুলো আবার দেখা গেল। পুরুষ বলল, ডিলান নাশের কথা মনে আছে তোমার? সম্ভবত আজ রাতটা ওর সাথেই তোমার কাটাতে হবে। সেই চওড়া কাঁধের লম্বা লোকটাকে ড্যানের মনে আছে। বয়সে পুরুষের সমানই হবে, তবে তার চেয়ে অনেক বেশি ক্ষিপ্ত আর শক্তিশালী। লোকটা হাসে খুব কম, কিন্তু যখন হাসে সারা মুখ আলোয় ভরে ওঠে। কেবল মনেই নেই, ড্যানের ওকে ভালো লাগে খুব। তবে এই ভালো লাগার কারণ সে জানে না। হোটেলে পৌঁছাবার আগেই শীত ড্যানের হাড় পর্যন্ত কাঁপিয়ে তুলল। ভারী ওভারকোটেও কনকনে শীত মানছে না। ঘোড়া বেঁধে ড্যানকে কোলে করে ভিতরে সিঁড়ির কাছে নিয়ে এলো। হোটেল কেরানি মুখ তুলে চাইল। ঘোড়াটাকে এই ঠান্ডায় ওখানে রাখা ঠিক হবে না স্যার। বাইরের তাপমাত্রা 40 ডিগ্রি নিচে। 1 মিনিট পরেই চলে যাচ্ছি আমি। সোজা উপরে উঠে কার্পেট বিছানো করিডোর দিয়ে এগিয়ে গেল বুরুষ। একটা দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিল সে। দরজা খুলতেই ভিতর থেকে একটা চমৎকার গরম ভাব বেরোলো। ডিলান, একটা উপকার করতে হবে। পিছিয়ে গিয়ে ওদের ভিতরে ঢুকবার জন্য জায়গা করে দিল ডিলান নাশ। ওরা ঢুকলে দরজা বন্ধ করে দিল সে। নিজের হলঘরের বিশাল ফায়ার প্লেসের চিমনিটা এই কামরার ভিতর দিয়েই গেছে। এ কারণে এই ঘরটা এমন সুন্দর গরম। শার্টের উপর একটা ফতুয়া পরেছে ডিলান। ঘড়ির সোনার চেন পকেট পর্যন্ত চকচক করছে। কি ব্যাপার পুরুষ? তুমি তো জানো ওরা আমার জন্য নিচে অপেক্ষা করছে। পরে কথা বললে হয় না? এই বাচ্চাটাকে নিয়েই ব্যাপার। সিলেয়া ওকে বিদায় করতে বলেছে। গত কয়েক সপ্তাহে ওকে নিয়ে অনেক ঝামেলা গেছে, তাই সোজা জানিয়ে দিয়েছে, হয় বিদায় করো, নয়তো আর ফিরে এসো না। ঠিক আছে, আমার উপদেশ শুনলে আর ফিরবে না তুমি। সাহায্যের দরকার হয় তোমাকে ডেনভারে পৌঁছানোর স্টেজ ভাড়া
আর কিছু একটা করে খাওয়ার মতো টাকা দেব আমি। কোন পেশায়? না ডিলান, না, তা হয় না। তবে কি করতে বলো তুমি? ছেলেটাকে কাল সকাল সকাল পর্যন্ত রাখো, পারবে না? ছেলেটাও তোমাকে পছন্দ করে। তাছাড়া ওকে আর কোথাও নিয়ে যাবার মতো জায়গা আমার জানা নেই। আমাকে কি পেয়েছো তুমি? নার্স? ঠিক আছে, বিছানার উপর রাখো। আর হ্যাঁ, মনে থাকে যেন কাল সকালেই নিতে আসছো তুমি। তারপর নিচু গলায় বলল, সিলিয়া বোকামি করছে। চমৎকার বাচ্চা। ড্যানকে বিছানায় নামিয়ে ওর জামা কাপড় খুলতে সাহায্য করলো পুরুষ। তারপর শুয়ে ভালো করে ঢেকে ঢুকে দিল। মন্টানার ঠান্ডা আবহাওয়া থেকে গরম কামরায় এসে ঘুম নেমে এলো ড্যানের চোখে। মনে হচ্ছে সারাটা জীবন যেন সে কেবল ঠান্ডাতেই দিন কাটিয়েছে। ঘুমের ঘোরে নিচু স্বরে কয়েকটা কথার পর দরজা বন্ধ করবার শব্দ পেল ড্যান। তারপর করিডোরে পায়ের শব্দ মিলিয়ে গেল। চোখ খুলে ডিলান নাশের দিকে চাইল ড্যান। পেশাদার জুয়ারি আয়নার সামনে দাঁড়িয়ে তার কালো চুল আঁচড়াচ্ছে। আয়নায় চোখাচোখি হতেই চট করে চোখ বুঝল ড্যান। হয়েছে, আর ভান করতে হবে না, আমি জানি তুমি জেগেই আছো। চোখ খুলল ড্যান। আয়নার ভিতর দিয়ে ওর দিকে চেয়ে হাসল ডিলান। তারপর ড্যানের কাছে এগিয়ে এসে আদর করে ওর চুলগুলো এলোমেলো করে দিল। নিশ্চিন্ত নিশ্চিন্ত মনে ঘুমাও, এখানে কোনো অসুবিধে হবে না তোমার। পিস্তলের বেল্ট কোমরে পরে নিল সে। তারপর একটা ছোট খাপে ভরা ডেরিঞ্জার তুলে নিয়ে বেল্টের নিচে একটা বিশেষ জায়গায় লুকিয়ে রাখলো। বাড়তি একটা নিরাপত্তা ব্যবস্থা দেন। কঠিন জগতে বেঁচে থাকার জন্যে প্রয়োজন। হয়তো কোনোদিনই এটা ব্যবহার করার দরকার পড়বে না, কিন্তু তবু সবসময় হাতের পাঁচ রাখা ভালো। একমাত্র নিজের উপর নির্ভরশীল হতে হবে তোমাকে। অন্যের কাছ থেকে কোনো সাহায্য আশা না করলে কখনোই নিরাশ হতে হবে না। ড্যানের পাশে বিছানার উপর এসে বসল সে। তুমি নিজেই হচ্ছ তোমার সবচেয়ে বড় সম্পদ, কথাটা মনে রেখো। জীবনে যতটা সম্ভব শিখতে হবে, যা পারো সবই শিখে রেখো। তাহলে সব সময়েই ওরা যা আশা করবে তার চেয়ে বেশি জানবে তুমি। পৃথিবীর বেশিরভাগ লোকই তোমার ক্ষতি করে নিজের একটু সুবিধা করে নেয়ার তালে থাকবে। এটা তাদের দোষ নয়, তাদের জীবনের ধারণাই এমনি। এটা বুঝে সাবধানে চললে ভয়ের কোনো কারণ নেই। উঠে কোটটা নেয়ার জন্য হাত বাড়ালো ডিলান। আমি একজন জুয়ারি, সারা রাতি হয়তো কামরায় থাকবো না, কিন্তু এখানে তোমাকে কেউ বিরক্ত করতে আসবে না। নিশ্চিন্তে ঘুমাও। পিপাসা পেলে কলসিতে পানি আছে, পাশে গেলাসও আছে। ডিলান বেরিয়ে যাবার পর কয়েক মিনিট জেগে জেগে ওয়ালপেপারের ফুলগুলো লক্ষ্য করল ড্যান। গোল আয়না লাগানো একটা ড্রেসিং টেবিল রাখা আছে দেয়াল ঘেঁষে। ওয়ারড্রোব ঠাসা পোশাক। এত কাপড় একসাথে কোনোদিন সে দেখেনি। তার মায়ের চেয়েও বেশি পোশাক। আলমারির নিচে কয়েক জোড়া পালিশ করা বুট আর জুতো রাখা আছে। ঘরের কোনায় একটা উইনচেস্টার দাঁড় করানো। দেখেই বোঝা যায় রাইফেলটা বহু ব্যবহৃত, তবে নিয়মিত যত্ন নেওয়া হয়। একটা বড় কালো ট্যাঙ্ক রাখা আছে ওপাশে। ড্যানের যখন ঘুম ভাঙল তখন বেশ বেলা হয়েছে। ডিলান নাশ তার পাশে বিছানায় কাত হয়ে ঘুমাচ্ছে। তার হাতের কয়েক ইঞ্চি দূরেই রয়েছে খাপে ভরা পিস্তল। পা টিপে টিপে সাবধানে বিছানা থেকে নামলো ড্যান। ডিলানকে জাগাতে চায় না।
জানালার ধারে একটা তাকের উপর 6টা বই রয়েছে, সবকটাই অনেক পড়ায় মলিন। একটা বই তুলে নিয়ে পাতা উল্টালো ড্যান। কোনো ছবি নেই। নিরাশ হয়ে জানালা দিয়ে বাইরে উকি দিল সে। ওই রাস্তায় ব্রুসের সাথে কয়েকবার হেঁটেছে সে, কিন্তু তার মা তাকে কোনোদিনই সাথে নিয়ে বেড়াতে যায়নি। ও যে তারই ছেলে এটা কাউকে জানতে দিতে চায়নি ছিলিয়া। উপর থেকে রাস্তাটা অন্যরকম দেখাচ্ছে। স্টেশনের লোকগুলো প্রত্যেকেই ভারী বাফেলো কোট পরেছে। কান ঢাকবার ব্যবস্থা আছে ওদের কোটে। ঠান্ডা বাতাসে সাদা ধোয়ার মতো ওদের নিঃশ্বাস দেখতে পাচ্ছে ড্যান। একজন ওর দিকে মুখ ফেরালো, ব্রুস। ওকে দেখবার পরক্ষণে মাকে স্টেশন থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখল ড্যান। তাড়াতাড়ি হোটেলটার দিকে মুখ তুলে একবার চেয়ে ব্রুসও স্টেজে উঠল। ঠাস করে ফুটল চালকের চাবুক। ঘোড়াগুলো লাফিয়ে উঠে দ্রুত এগিয়ে গেল। রাস্তার শেষে বাঁক নিয়ে দৃষ্টির আড়াল হয়ে গেল স্টেজ কোচ। ওদিকে চেয়ে দাঁড়িয়ে রইল ড্যান। ভিতরে অদ্ভুত একটা অনুভূতি। ওরা চলে গেল, তাকে ফেলে গেল পুরুষ। কয়েকদিন আগ পর্যন্ত ড্যান মাকে খুবই কম দেখেছে। সে থাকতো একটা ফার্মের লোকদের সাথে। মাঝে মধ্যে মা দেখা করতে আসতো। একবার কিছু ট্রফি লজেন্সও এনেছিল। দু এক সময়ে তার মাথায় মৃদু চাপ্পড়ও মেরেছে, কিন্তু ড্যানের বক্তব্য কোনোদিনই শুনতে চায়নি। মায়ের কখনো সময় ছিল না। অল্পক্ষণ থেকেই ফিরে যেত সে। বিভিন্ন শহরের অনেক লোকের কথাই তার মনে পড়ে। জানালার ধারে দাঁড়িয়েই স্টেজ কোচটা যেখানে অদৃশ্য হয়েছে সেদিকে চেয়ে আকাশ পাতাল ভাবছিল ড্যান। হঠাৎ কেউ তার দিকে চেয়ে রয়েছে মনে হতে ফিরে চাইল সে। দুহাত মাথার পিছনে দিয়ে ওর দিকেই চেয়ে আছে ডিলান। কি দেখলে? প্রশ্ন করল সে। রাস্তা, লোকজন, অনেক কিছু। যে বইটা ড্যান উল্টেছিল সেটার দিকে ইশারা করলো ডিলান। জিজ্ঞেস করলো, পছন্দ হলো? কোনো ছবি নেই ওতে, অনুযোগ করলো ড্যান। হাসলো সে। হ্যাঁ, সম্ভবত একটা প্রধান আকর্ষণই হচ্ছে ছবি। তবে বইটা ছুঁয়ে দেখতে ভালোই লাগলো। চিন্তামগ্নভাবে ওর দিকে চাইল ডিলান। মজার ব্যাপার কি জানো? আমারও ভালো লাগে। ভালো বই হাতিয়ে দেখতে সবসময় ভালো লাগে। ঠিক বন্দুকের মতোই। কিরকম মানুষ যখন একটা বই খোলে কিংবা বন্দুক ছোড়ে, সে জানে না এর প্রভাব কি রকম হবে বা গুলিটা কত দূর যাবে। উঠে বসলো সে। জামা কাপড় পরে নিচ্ছি। নিচে গিয়ে আমরা নাস্তা খাবো। একটু পরেই পুরুষ তোমাকে নিতে আসবে। আসবে না? চট করে আর চোখে ওর দিকে চাইল ডিলান। তার মানে চলে গেছে। জানালা দিয়ে দেখেছি, তাই? বিস্মিত হলেও জানালার ধারে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে সে প্রশ্ন করল, স্টেজটাকে যেতে দেখেছ তুমি? জি। চমৎকার। ধৈর্যের সাথে মনের রাগ চাপতে চেষ্টা করে ধীরভাবে জামা পরল ডিলান। সিলিয়ার মতোই কাজ, পুরুষের মতো। লোকটা সারা জীবন কর্তব্য এড়িয়েই চলেছে। ছেলেটার দিকে চাইল সে। কাপড় পরছে অবিন্যস্ত ভাবে। কাল এখানে আসার আগে কোথাও গেছিলে তোমরা? মানে পুরুষ তোমাকে আর কোথাও নিয়ে গেছিল? খোলা এলাকার দিকে দেখালো ড্যান। ওদিকে অনেক দূর পর্যন্ত ঘোড়ায় চড়ে গেছিলাম। ওদিকে? এই ঠান্ডায়? তবে কি ছেলেটাকে শীতে জমিয়ে মারতে চেয়েছিল? সন্ধ্যে 40 ডিগ্রি নিচে তাপমাত্রায় ওতে বেশিক্ষণ সময় লাগতো না। সিলিয়া কি জানে ছেলেটা এখনো বেঁচে আছে?
একটু ভেবে দেখলো ডিলান। মনে হয় না। ছেলেটাকে ত্যাগ করতে চেয়ে থাকলে সিলিয়ার মতো মেয়ের পক্ষে এমনই একটা পরিকল্পনা নেওয়া সম্ভব। পুরুষকে কোনোদিনই মুখ ফুটে আসল কথাটা জানাতে পারবে না। গানবেলটা একটু সরিয়ে ঠিকমতো বসিয়ে নিল ডিলান। বাচ্চাটাকে তার কাছে রেখে পালিয়ে যাওয়ার জন্য তার যে রাগটা হয়েছিল সেটা দূর হয়ে গেছে এখন। ঠান্ডায় জমে মরবার চেয়ে এটাই অনেক ভালো হয়েছে। কিন্তু তাই কি? এখন ওর ভবিষ্যৎ কেমন হবে? ডিলানের নিজের জীবনের শুরুও এর চেয়ে খুব একটা ভালো ছিল না, কিন্তু টিকে আছে সে। সেই কষ্টের দিনগুলোর কথা আর মনে রাখতে চায় না ও। কিন্তু এই কচি ছেলেটা কি তা সহ্য করতে পারবে? ওর মধ্যে কি সেই জিদ, সেই শক্তি আর মনোবল আছে? ওর দিকে ফিরে ওকে খুঁটিয়ে দেখল ডিলান। একটু বিভ্রান্ত দেখালেও ওর চোখে জল নাই, অন্তত এখন নয়। ভালো করে চেয়ে দেখল সে। সে ওই বয়সে যা ছিল ছেলেটা প্রায় তেমনি। ডিলানকে সুদর্শন সুপুরুষ বলা চলে। হয়তো একটু ঠান্ডা উচ্ছলতার অভাব রয়েছে, কিন্তু সৎ জুয়ারি বলে তার সুনাম আছে। ওর সাথে লাগতে গেলে বিপদ আছে, একথা সবাই জানে। সুসময় দুঃসময় দুটোই বহুবার এসেছে ওর জীবনে, কিন্তু তাস আর মানুষ এই দুটোকে বেশ ভালো করে চেনে সে। তাই খেলার বেশিরভাগ ক্ষেত্রেই জেতে। পেনসিলভেনিয়ায় একটা বয়লার বিস্ফোরণে ডিলানের বাবার মৃত্যু হয়। ওর বয়স তখন 14। 6টা বছর সাধারণ কামলা হিসাবেই এখানে ওখানে কাজ করে কাটিয়েছে সে। এরপর টের পেল পোকার খেলেই তার অনেক বেশি রোজগার হয়। প্রথমে কর্মস্থলেই খেলত, পরে নদী বন্দরে, শহরে, পানামার ইস্ট ওয়াশে, দক্ষিণ আমেরিকায়, ক্যালিফোর্নিয়ায় আর মাইনিং ক্যাম্পেও খেলেছে সে। চলো নাস্তা খেয়ে নিই, তারপর ভেবে দেখা যাবে কি করা যায়। গায়ে কোট চাপিয়ে দিল ডিলান। তোমার পুরো নামটা কি? ড্যানিয়েল। মায়ের কাছে শুনেছি বাবার নাম ছিল বার্কেলে। বার্কেলে? চিনতাম তাকে। ভালো লোক ছিল, দুর্দান্ত সাহসী। বার্কলের চেহারাটা ভেসে উঠল ডিলানের মনের পর্দায়। ফ্রেঞ্চ কেনেডিয়ান, ভালো বংশ। তার কথাবার্তায় বোঝা যেত শিক্ষিত আর অনেক দেশ ঘুরেছে। এক সময়ে সৈনিক ছিল, কিছুদিন একটা সংবাদপত্র চালিয়েছে। মাইনিং ক্যাম্পে বড়লোক হবার আশায় কাজ করতে করতে একদিন কোথায় হারিয়ে গেল। সম্ভবত জানতেও না তার একটা ছেলে আছে। নীরবেই নাস্তা সারল ড্যান। উল্টো দিকে বসা লম্বা সুচিরি লোকটাকে তার খুব ভালো লেগেছে। সুন্দর কথা বলে, কিন্তু তার কথাও মনোযোগ দিয়ে শোনে। ডিলান তার মিসিসিপি আর মিশরির স্টিমার জীবনের অনেক গল্প তাকে শোনালো। মনোযোগ দিয়ে সব শুনল ড্যান। খাবার ঘরে কয়েকজন লোক ছিল, কেউ কেউ ডিলানের সাথে কথাও বলল। সবাই কৌতূহল নিয়ে ড্যানের দিকে চাইছে। সমস্যাটা নিয়ে ভাবতে গিয়ে একেবারে চুপ হয়ে গেল ডিলান। পেশাদার জুয়ারি সে। প্রয়োজনের তাগিদে শহর থেকে শহরে ঘুরে বেড়ানোই ওর কাজ। বাচ্চাটাকে দিয়ে কি করবে কিছুই মাথায় আসছে না। হঠাৎ কাঁধে চাপা দায়িত্বটাকে এড়িয়ে যাওয়ারও ইচ্ছা তার নেই। পুরুষের উপর রাগটা এখন পড়ে এসেছে। নিঃসন্দেহে ছেলেটাকে ঠান্ডায় ফেলে আসতে গিয়েও পারেনি সে। তাই জানাশোনা একজন শক্ত নির্ভরশীল লোকের কাছেই পৌঁছে দিয়ে গেছে। সিলিয়ার মন শক্ত, জেনে শুনেই সে স্বেচ্ছাচারিণীর জীবন বেছে নিয়েছে। ওদের
কারোরই এমন একটা অনুভূতিশীল ছেলেকে মানুষ করা সম্ভব নয়। ওর চেনাশোনা মানুষের মধ্যে কার পক্ষে এই কাজটা করা সম্ভব ভাবতে চেষ্টা করলো ডিলান। স্থানীয় গির্জার ধর্মযাজক, একজন শক্ত গোঁড়া লোক, সব কিছুতেই পঙ্কিলতা খুঁজে পায়। সে ছেলেটার মায়ের পরিচয় না জেনে কিছুতেই ওকে নিতে রাজি হবে না, এবং ভালো লোক, তিনটে বাচ্চা, কিন্তু ওর স্ত্রী অসুস্থ। পরপর 3টা দিন কেটে গেল, তবু সমস্যাটার তাল সমস্যাটার ভালো কোনো সমাধান খুঁজে পেল না ডিলান। সারা হোটেলময় ঘুরে বেড়ায় ছেলেটা, সবাই ওকে পছন্দ করে। একটা আশ্চর্য জিনিস খেয়াল করলো ডিলান, জ্ঞান আসবার পর থেকেই ওর কপাল যেন খুলে গেছে। গত কয়েকদিনে অনেক টাকা জিতেছে সে। গাণিতিক নিয়মে তাস খেলে ডিলান। কয়টা তাস বদল করতে হবে তাতে আকাঙ্ক্ষিত তাস পাওয়ার সম্ভাবনা কতটুকু সব হিসাব করেই সে খেলে। কিন্তু গত কয়েকদিনে সে লক্ষ্য করেছে শতকরা যতবার তার ভালো তাস পাওয়া উচিত, তার চেয়ে অনেক বেশিবার প্রসন্ন ভাগ্য সাহায্য করেছে তাকে। ডিলানের কোনো কুসংস্কার নেই, তবে এসব খুঁটিনাটি তার নজর এড়ায় না। চতুর্থ দিন হোটেলের মালিক ইমানুয়েল নাস্তা খেতে যাওয়ার পথে ওকে থামালো ডিলান। রেভারেন্ড ওই ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলেন। বলছিলেন, একটা বাচ্চা মানুষ করার দায়িত্ব তোমার মতো লোকের উপর ছেড়ে দেয়া যায় না। মনে হয় ছেলেটাকে কিনে নেয়ার ব্যবস্থা করছে ওরা। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলল ডিলান। ধন্যবাদ ইমানুয়েল। আচ্ছা, গেভিনের এক্কা গাড়িটা ফেরত পাঠাবার জন্য একজন চালক খুঁজছিলে, তুমি পেয়েছ? চট করে ব্যাপারটা বুঝে নিল ইমানুয়েল। গাড়িটা পিছনের দরজায় আনিয়ে রাখছি। দরকার হলে তোমার জিনিসপত্রও গাড়িতে তোলার ব্যবস্থা করব। দরকার নেই, কেবল গাড়িটা আনলেই চলবে। তবে গেগরির দোকান থেকে 2টো ক্যাম্প বিছানা, 100 রাউন্ড 44 গুলি আর একটা ক্যাম্প করার মতো সরঞ্জাম আনিয়ে দিতে পারলে খুব ভালো হয়। ছেলেটার পরিচয় রেভারেন্ড গার্থের জানবার কথা। চাচি ফিঙ্গালের বউ মারা গেলে তিনি ফিউনারেল পরিচালনা করেছিলেন। গার্থের সহযোগী নিশ্চয় মিসেস এডওয়ার্ড, আর সম্ভবত গিলবার্টের স্ত্রী। গ্রেগরির দোকান গিলবার্টের স্ত্রী চালায়। গিলবার্ট নিজে ভালো মানুষ হলেও তার স্ত্রী গার্থ বা মিসেস এডওয়ার্ড এদের কাউকেই পছন্দ করে না ডিলান। ওদের মধ্যে মানুষের জন্য কোনো মমত্ববোধ নেই। হোটেলের সদর দরজা দিয়ে বেরিয়ে ঠান্ডা হাওয়ায় একটু দাঁড়ালো ডিলান। এত সকালে খুব কম লোককেই দেখা যাচ্ছে রাস্তায়। তাড়াতাড়ি গ্রেগরির দোকানের দিকে পা বাড়ালো সে। ডিলানকে ঢুকতে দেখেই গিলবার্টের স্ত্রী তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ওর মুখের ভাব দেখে ডিলান বুঝলো যে তাকে নিয়ে বেশ আলাপ হয়েছে। ছেলেটার জন্যে কিছু গরম জামা দরকার, বলল ডিলান। তোমাদের শহরটা খুব সুন্দর, কিন্তু বছরের এ সময়ে বড্ড ঠান্ডা থাকে। ঠিক বলেছেন স্যার। ওর বয়স 4, তাই না? প্রায় 5। পুরো 4 সেট কাপড়, একটা গরম কোট আর একটা টুপি। আর চোখে ডিলানের দিকে চাইল চেরি। এতগুলো টাকা খরচ করবেন ছেলেটার জন্যে? হাজার হোক, সে তো আর আপনার আপন কেউ নয়। একই হিসাবে আপনই বলা যায়। অম্লান বদনে মিথ্যে কথা বলল ডিলান। ওরা বিভ্রান্ত থাকলে পালাতে সুবিধা হবে। ছেলেটা আমার ভাতিজা,
ভাতিজা? অকৃত্রিম বিস্ময় প্রকাশ পেল চেরির গলায়। আমি ভেবেছিলে ও সিলিয়ার ছেলে। এই তো, হ্যাঁ, সিলিয়ারই ছেলে বটে, কিন্তু ওর বাবা হচ্ছে পল বার্কলে, আমার সৎ ভাই। সেই আমাকে ছেলেটার দেখাশোনা করতে অনুরোধ করেছিল। এই জন্যেই বুরুষ ওকে আমার কাছে দিয়ে গেছে। টাকা দিয়ে প্যাকেটগুলো নিয়ে দরজার দিকে রওনা হলো ডিলান। আপনার সৎ ভাই বার্কলে? কিন্তু তা কি করে? আগামীকাল আবার দেখা হবে, বাধা দিয়ে বলে উঠল সে। ওর জন্য আরো কিছু টুকিটাকি জিনিস দরকার পড়বে, কিছু ওষুধ, খাতা, পেন্সিল, এইসব। দ্রুত পায়ে বুটের তলায় মচমচ করে তুষার ভেঙে হোটেলে ফিরে এলো ডিলান। অত্যন্ত ঠান্ডা পড়েছে। তুষারের মধ্যে লম্বা রাস্তা পাড়ি দেওয়ার অনুকূল আবহাওয়া মোটেই নয়। তুষারপাত হলে এক্কা গাড়ি নিয়ে খুবই বিপদ হবে, কিন্তু সেসব পরের কথা। আপাতত বেরিয়ে পড়তেই হবে। হোটেল লবিতে এসে চারপাশে চাইল সে, কেউ নেই। এমনকি ডেস্কে হোটেলের কেরানিটা পর্যন্ত নেই। সোজা পেছন দরজার দিকে এগোলো ডিলান। পেছন দরজা দিয়ে এমানুয়েল ঢুকলো। সব তৈরি, কিন্তু এই আবহাওয়ায় না বেরোনোই ভালো। মনে হচ্ছে আরো তুষার পড়বে। উপায় নেই। নেকড়েগুলো ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়েছে। অন্ধকার হওয়ার জন্যও অপেক্ষা করবে না। না, বুঝতেই পারছো, যে কোনো সময় তুষারপাত আরম্ভ হতে পারে। হ্যাঁ, ভালো কথা। ওরা খোঁজ খবর নিতে আসলে বলো আমি ফিঙ্গালের ওখানে ছেলেটার কিছু জামা কাপড় আনতে গেছি। সব জিনিসপত্র গুছিয়ে নিতে মাত্র কয়েক মিনিট সময় লাগলো। ইমানুয়েল নিজেই পিছনের সিঁড়ি দিয়ে ট্যাঙ্কটা গাড়িতে তুলে দিল। ড্যানকে গাড়িতে তুলে বাফেলো কোট দিয়ে ভালো করে ওর চারপাশ গুজে ঢেকে দিল ডিলান। গুড লাক, শুভেচ্ছা জানালো ইমানুয়েল। গিরিপথটা পার না হওয়া পর্যন্ত একটু সাবধান থেকো। ধন্যবাদ ডিলান। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে ইমানুয়েল। কেন, সত্যি কথা বলবে আমাকে? এক মুহূর্ত ঘোড়ার পিঠের দিকে চেয়ে থেকে সত্যি কথাই বলল সে। আমার একটা ছেলে নেই। সারাটা জীবন আপন বলে কেউ ছিল না। ছেলেটা ভালো, ইমানুয়েল। ঘটনা চক্রে আমার কাছে এসে ওর হাজির হওয়ার পেছনে নিশ্চয় কোনো গৃহ কারণ আছে। লাগামে ঝাঁকি দিল ডিলান। দ্রুত এগিয়ে চলল গাড়িটা। প্রধান সড়ক ধরে না গিয়ে আস্তবলের পেছন দিয়ে ঘোড়া রাস্তায় শহর ছেড়ে বেরিয়ে গেল ওরা। অত্যন্ত ঠান্ডা পড়েছে। 30 মাইলের মধ্যে আর কোনো আশ্রয় নেই। 2 শক্তিশালী দানা খাওয়া ঘোড়াটা ঠান্ডার মধ্যে বাগবোর্ডটাকে বেশ দ্রুত এগিয়ে নিয়ে চলেছে। একবারই মাত্র ডিলান পেছন ফিরে চেয়েছিল। রাস্তায় কেউ একজন ওদের দিকে চেয়ে দাঁড়িয়েছিল। শহর থেকে বেরিয়ে 3 মাইল দূরে ঢালের মাথায় উঠে গাড়ি থামালো ডিলান। নতুন কেনা প্যাকেট খুলে জামা কাপড়গুলো বের করলো সে। এগুলো পরে নাও ড্যান। না, যা পরে আছো তার উপরেই পরো। তারপরে এই শিপ স্কিন কোটটা পরে নাও। একেবারে খোলামেলা জায়গা। কিছুক্ষণ আগের স্টেজ কোচ আর কয়েকটা ওয়াগনের চাকার দাগ ছাড়া সবই একাকার দেখাচ্ছে। মাটির উপর 2 ইঞ্চি তুষার জমে আছে। তাপমাত্রা 0-10 ডিগ্রি নিচে ওঠানামা করছে। ঘোড়াটাকে কিছুক্ষণ হাঁটিয়ে, কিছুক্ষণ ছুটিয়ে, এখন আবার হাঁটিয়ে নিয়ে চলেছে ডিলান। মাঝে মাঝেই পেছন ফিরে
চাইছে। গার্থের মতো মানুষের পক্ষে লোকজন নিয়ে পিছু ধাওয়া করা অসম্ভব কিছু নয়। শেরিফ অবশ্য খুব অলস লোক, এই ঠান্ডায় সহজে নড়তে চাইবে না সে। তবে লোকটা রেভারেন্ড গার্থের কথা মতোই চলে। 3 ঘন্টা পথ চলবার পর তুষার পড়তে আরম্ভ করলো। শহর থেকে প্রায় 12 মাইল চলে এসেছে ওরা। প্রথমে অল্প করে শুরু হয়ে পরে ধীরে ধীরে দ্রুত নামতে থাকলো। অল্পক্ষণের মধ্যেই বরফে ঘোড়ার পিঠ সাদা হয়ে গেল। আরো 3 মাইল যাওয়ার পর তুষার খুব ঘন হয়ে পড়তে শুরু করায় পথ দেখায় দুরূহ হয়ে উঠল। গাড়ির চাকা বসে যাচ্ছে, ঘোড়ার গতি অনেক কমে এসেছে। বেশ কিছুক্ষণ ধরেই চড়াইয়ে উঠছে ওরা। সমতল ভূমি ছেড়ে পাহাড়ি এলাকায় এসে পড়েছে। ড্যানের দিকে চাইল ডিলান। তুষারের ভিতর দিয়ে সামনে দেখবার চেষ্টা করছে ছেলেটা। শীত করছে? না, বিপদে পড়েছি। তুষার বেশ গভীর হয়ে উঠছে। এর মধ্যে গাড়ি চালানো যাবে না। ঝড় থামা পর্যন্ত কোথাও আশ্রয় নিতে হবে। এদিকে কোথাও সেরকম জায়গা আছে? একটা পুরনো কেবিন আছে। এখন খুঁজে পেলে হয়। রাস্তা ছেড়ে ডান দিকে যেতে হবে। গাছের ভেতর গিরিপথের মাথায় সেই কেবিন। এখনো কয়েক মাইল পথ। গরম জামাকাপড় আর বাফেলো কোটের তলায় বেশ ভালোই আছে ড্যান। কেবল নাকে কিছুটা ঠান্ডা লাগছে। মাঝে মাঝে শিপ স্কিন কোটের কলার দিয়ে ঢেকে ওটাকে গরম রাখছে। গাড়ি টানতে ঘোড়াটার বেশ কষ্ট হচ্ছে এখন। কয়েকবার দাঁড়িয়ে গিয়েছিল, চাবুক মেরে আবার তাকে চালাতে হয়েছে। নির্দয় হলেও এটা করতেই হবে ড্যান। থামলে ঠান্ডায় জমে মারা যাবে ঘোড়াটা। বেচারা বুঝছে না। ঢালের প্রায় মাথার কাছে চলে এসেছে ওরা। বাতাসের বেগ বেড়েছে আরো। এই সময় ঘোড়াটা আবার দাঁড়িয়ে পড়ল। গাড়ি থেকে নেমে লাগাম ধরে ওর সাথে সাথে হেঁটে এগোলো ডিলান। পাইন গাছের সারির আড়ালে চলে আসতেই বাতাস আর তুষারের দাপট অনেক কমে গেল। আবার গাড়িতে ফিরে এলো ডিলান। খবর কি খোকা? প্রশ্ন করল সে। ঠিক আছো তো? হ্যাঁ, কিছু সাহায্য করতে পারি? না, কেবল ভালো করে ঢেকে ঢুকে নিজেকে গরম রাখো। আর এই কথাটা সবসময় স্মরণ রেখো। চেষ্টা চালিয়ে যেতে হবে। হাল ছেড়ে দিলেই হেরে গেলে। এগিয়ে যেতে থাকলে আশ্রয় মিলবেই। মনে হচ্ছে যেন অনন্তকাল ধরে ওরা পায়ে পায়ে এগিয়ে চলেছে। সময় হারিয়ে গেছে যেন। ঘন তুষারপাতের ভিতর কোনো কিছুই দেখা যাচ্ছে না। সময় বা দূরত্ব কিছুই বুঝবার উপায় নেই। চারদিকে সাদা তুষারের ঘূর্ণির মধ্য দিয়ে পথ চলছে ওরা। বেশিরভাগ সময়ে ডিলানকেই দেখতে পাচ্ছে না ড্যান। শেষ পর্যন্ত হঠাৎ গাড়ির মোড় ঘোরালো ডিলান। মুহূর্তের জন্য অনেকটা কাত হয়ে গেল বাকবোর্ড। শক্ত করে ধরে ঝুলে থাকলো ড্যান। ভয় হচ্ছে গাড়িটা উল্টে যাবে। কিন্তু একটু পরেই আবার সোজা হলো বাকবোর্ড। একটা পাহাড়ের আড়ালে চলে এসেছে ওরা। এখানে বাতাসে আর ঝড়ের বেগ নেই। 30-40 গজ একটা লম্বা ঢিবির উপর দিয়ে সহজেই এগিয়ে গেল ওদের বাকবোর্ড। ঢিবির দুই পাশ নেমে গেছে ঢালু হয়ে। বাতাস তুষার সরিয়ে নিয়ে গেছে। একটু পরেই উঁচু বড় বড় গাছের তলায় হাজির হলো ওরা। ড্যানের কাছে ফিরে এলো ডিলান। চুপ করে গাড়ির ভিতরে বসে থাকো। আমাকে সামনে এগিয়ে যেতে দেখলেও
গাড়ি থেকে নামবে না। পুরানো কেবিনটা সামনেই, কিন্তু জলদি ওখানে পৌঁছাতে না পারলে তুষারে পথ বন্ধ হয়ে যাবে। যেসব জায়গায় তুষার বেশ গভীর, সেখানে সামনে পিছনে হেঁটে পা ঠুকে ঠুকে বরফ সমান করল ডিলান। তারপর ঘোড়ার লাগাম ধরে গাড়িটাকে টেনে নিয়ে গেল। হঠাৎ সামনে একটা উঁচু কালো পাথরের চাক দেখা গেল। তারই গা ঘেঁষে রয়েছে একটা ঢালু ছাদ আর একটা দরজা। এখানে এই সময়ে কারো থাকবার কথা নয়, কিন্তু চিমনি দিয়ে একটা সরু ধোঁয়ার রেখা উঠতে দেখা যাচ্ছে। ওদিকে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে থাকলো ডিলান। তারপর কোটের বোতাম খুলে ডান হাতের অবশ আঙুলগুলো বগলে চেপে ধরে গরম করতে থাকলো। কৌতূহলী চোখে ওকে লক্ষ্য করছে ড্যান। তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে আশ্রয় নিলেই তো হয়, ভাবছে ড্যান। এখন শীত করছে ওর, বিশেষ করে আঙুলগুলো জমে অসাড় হয়ে গেছে। কয়েক মিনিট পর এগোলো ডিলান, কিন্তু দরজা পর্যন্ত গেল না সে। পায়ের চাপে তৈরি করা রাস্তা দিয়ে ঘুরে আস্তবলের কাছে গিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। একটু পরেই আবার বেরিয়ে গাড়ির কাছে ফিরে এলো সে। ড্যান কিছু শান্ত গলায় বলল, তুমি ভয় পাও তা চাই না আমি। কেবিনের ভেতর কিছু লোক রয়েছে, সম্ভবত আইন বিরোধী লোক। আমার কপালে যাই ঘটুক না কেন, তুমি ওদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করবে। ওরা ঠিকই তোমার যত্ন করবে। একটা ছোট ছেলের ক্ষতি করবে এমন লোক পৃথিবীতে কমই আছে। ভিতরে 3জন লোক আছে, সম্ভবত ওদের দেখলে চিনব। ওরা হয়তো লুট করার চেষ্টা করতে পারে, কিন্তু উপায় নেই। অন্তত তুমি গরম ঘরে থাকতে পারবে। সবচেয়ে আগে ঘোড়াটার ব্যবস্থা করি। রওনা হতে গিয়েও থমকে ফিরে তাকালো। বেশি দুশ্চিন্তা করো না, বলল সে। পিস্তলের বেল্টে থাপ্পড় দিল। এটার ব্যবহার বেশ ভালোই জানে। ধীর পায়ে ঘোড়াটাকে হাঁটিয়ে গাড়িটা আস্তবলে নিয়ে গেল ডিলান। গাড়ি থেকে ঘোড়া খুলে যত্ন করে ওর গা ডলতে লাগলো। সবসময় প্রথমে ঘোড়ার যত্ন করো, কাজ করতে করতেই বলল ডিলান। কখন যে ফিটফাট অবস্থায় আবার দরকার পড়বে কিছুই বলা যায় না। আঙুলগুলো কয়েকবার খুলে আবার মুঠো করে জড়তা কাটিয়ে নিল সে। ঠিক আছে, এবার চলো দেখা যাক বাটে কেমন তাস ভাগ্যে জুটল। তুষারের জন্য ওদের এখানে পৌঁছাবার সারা ভিতর থেকে টের পাওয়া যায়নি। ডিলান দরজায় নক করতেই ভিতরে শব্দ থেমে গেল। জোরে দরজা ধাক্কালো সে। ভেতরে কে আছো? দরজা খোলো, বাইরে খুব ঠান্ডা। আমার সাথে একটা বাচ্চা ছেলে রয়েছে। দরজার হুড়কো খুলবার শব্দ শোনা গেল। পরক্ষণেই দরজাটা ভিতরের দিকে খুলে গেল। দরজাটা ঠেলে আরো খুলে বাম হাতে ড্যানের হাত ধরে ভিতরে ঢুকলো ডিলান। তারপর হাতটা ছেড়ে দিল। ভিতরে 3জনের দিকে পিছন না ফিরেই দরজাটা বন্ধ করে দিল ডিলান। ওরা প্রথমে ডিলানকে ভালো করে দেখে নিয়ে ড্যানের দিকে ফিরল। দেখা যাচ্ছে একটা ভালো হাতি উঠেছে, শান্ত গলায় বলল ডিলান। ড্যান, এই লোকটাই ডাফ কিড। আধা আইরিশ, সিকি ডাস, আর বাকি সিকি অংশ সিউ ইন্ডিয়ান। 16 আনায় রদ্দিমাল, তবে ওর গায়ে খুব শক্তি আর বন্ধুদের সাথে সৎ। শব্দ করে হেসে উঠল ডাফ। আমার সবটাই খারাপ না খোকা, বাচ্চা আর জুয়ারিদের বেশ পছন্দ করি। ডিলানের দিকে মুখ তুলে চাইল সে। এই জায়গাটা কি করে খুঁজে পেলে? কালকে চিনতাম, দুবার এখানে রাত কাটিয়েছি। এটার কথা আর কেউ জানে? মনে হয় না। তুমি তো জানো বেশি কথার মানুষ ছিল না
কাল। এই শীতের মধ্যে ঝড় মাথায় করে বেরোয় না কেউ। ওদের একজন বলে উঠল, ঘটনাটা কি? ছিলিয়ার ছেলে এটা। পুরুষকে আমার কাছে রেখে সিলিয়ার সাথে শহর ছেড়ে পালিয়ে গেছে। স্বর্গের পাইলট গার্ড গিনিয়ে ছিনিয়ে গার্ড ছিনিয়ে নেয়ার ব্যবস্থা করেছিল। ছেলেটাকে আমি পছন্দ করি, কিন্তু গার্ডকে নয়। লোকটার বেশ ভারী গরম, চওড়া বলিষ্ঠ কাঁধ। বিশ্বাস হলো না। ডিলানের দিকে কঠিন দৃষ্টিতে চেয়ে বলল সে, আর তাছাড়া তোমাকে আমার পছন্দ হয়নি। সেটা তোমার অভিরুচি গিলি। আমিও তোমাকে পছন্দ করি না। তাহলে বেরিয়ে যাও। না, আমরা থাকছি। ওই মোটাসোটা দাড়িওয়ালা লোকটাকে দেখে ড্যানের ভয় করছে, কিন্তু ডিলানের দিকে চেয়ে দেখলো মিটিমিটি হাসছে সে। এক বিন্দু ভয় পায়নি। উঠে দাঁড়াতে যাচ্ছিল গিলি, কিন্তু ডাব ওকে বাধা দিল। থাকতে দাও ওদের। এই ঝড়ের রাতে কাউকে বের করে দেয়া কি মানুষের কাজ হবে? তুমিই বলো, হাল্ক। তৃতীয় লোকটা সিপসিপে আর খুব লম্বা। অলসভাবে চারপাশে চেয়ে বলল, না, তা করব না আমরা। ওদের থাকতে দাও গিলি। একটা অশ্রাব্য গাল দিল গিলি। কিভাবে জানি এই বেটা স্পাই কিনা? ডিলান হাসলো ডাব। ও একজন পেশাদার জুয়ারি। যথেষ্ট ব্যাগ রয়েছে। ডাকাতগুলো আরো ব্যাগ জুটিয়েছে নিজেদের প্রয়োজনেই। তাছাড়া কাল তাকে সাহায্য করবার জন্য লোক রাখে বলে বাড়তি ব্যাগ তৈরি করিয়েছিল। ঝড় থেমে গেলেই চলে যাব, বলল ডিলান। তোমাকে মোটেও পছন্দ হচ্ছে না আমার। আবার বলল গিনি। চেহারায় ভালো ঠেকছে না। পছন্দ করার জন্য কেউ তোমাকে মাথার দিব্যি দেয়নি। আমি তোমার লেজে পা দিতে যাব না। তুমিও লাগতে এসো না, নইলে। হাসল ডিলান। এখানে যারা আছে পিস্তল ছোঁয়ায়, তাদের কারো চেয়ে আমি কম যাই না। পিস্তল ছোড়ায় তাদের কারো চেয়ে আমি কম যাই না। তাছাড়া ঘরটাও ছোট। ও ঠিকই বলছে গিলি, মন্তব্য করলো ডাফ। ওকে পিস্তল ছুঁড়তে দেখিনি। বা ওই ছুরিও ব্যবহার করতে দেখে ওকে পিস্তল ছুঁড়তে দেখেছি, বা ওই ছুরিও ব্যবহার করতে দেখেছি। তিনটা লোককে পিস্তল বের করার আগেই ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে ফেলেছিল। ওকে মারার জন্যই ওর টেবিলে পাঠানো হয়েছিল ওই তিনজনকে। চিন্তাশূন্যভাবে ডিলানের দিকে চাইল গিরি। তাই নাকি? হয়তো ভুল বুঝেছিলাম তোমাকে। যা আন্দাজ করেছিলাম হয়তো তার চেয়ে ভালো তুমি। ঘরটা খুবই ছোট, বলল ডিলান। মনে হয় আমরা দুজনই চোট পাবো।